আমরা আপনাদেরকে আগেও এটা বলেছিলাম, যদি আপনি কারোর পুরনো বাড়ি কেনেন তাহলে দেয়ালগুলোকে ভালো করে ঠুকে দেখে নেবেন, কারণ যে লোকটা আগে ওই বাড়িতে থাকতো না জানি সে কি করে গেছে। হয়তো কোনো দেওয়ালের ভিতরে কোনো একটা লাশ লুকিয়ে রেখেছে। সেভাবেই যদি আপনি কখনো কোনো জমি বা কোনো জমির টুকরো কিনছেন তাহলে জমির টুকরোটাকেও ভালো করে দেখে নেবেন, কোথাও কিছু পোঁতা নেই তো। হতেই পারে যে গুপ্তধন লুকানো, অথবা সেটা কোনো লাশও হতে পারে। আগে হ্যাঁ, লাশও হতে পারে, কারণ না জানি ওই জমিটা আর কোন কোন মানুষের কাছে ছিল। যেমন ধরুন এই কেসটাতে একটা বিল্ডার বেচারা ফেঁসে গেল। ও জমিটা কিনেছিল বিল্ডিং তৈরি করার জন্য, আর ও পেল একটা লাশ যখন ও ওই জমিটা খুঁড়ছিল। এবার বিল্ডিং বানাতে গেলে তো জমিটা খুঁড়তেই হবে। যদিও আমি একটু ভুল বললাম, এবার জমি থেকে কোনো লাশ নয়, একটা বক্স বেরিয়েছিল, একটা বক্স, আর তার মধ্যে ছিল একটা কাপড়, একটা বিয়ের কাপড়ের জোড়, আর কাপড়টাতে লেগেছিল রক্ত। মানে কোনো সদ্য বিবাহিত মেয়েকেই খুন করা হয়েছিল। আর ওতে একটা ফুলদানির টুকরো বাদ দিয়ে আর কিছুই ছিল না বাক্সে। একটু রক্তের দাগ আর একটা ভেঙে যাওয়া ফুলদানি। ব্যাস আর কয়েকটা দিন, তারপর দেখিস কেশব, খুব তাড়াতাড়ি এখানে একটা 5 স্টার হোটেল তৈরি হয়ে যাবে। স্যার জায়গাটা সত্যি খুব সুন্দর, কিন্তু শহরের থেকে অনেকটা দূরে। আমি জানতাম তুই এরকমই একটা কিছু বলবি। এই জায়গাটা শহরের থেকে অনেক দূরে, এটাই এর বিশেষত্ব। লোকজন শোরগোল থেকে এখানে আসবে আর আমরা টাকা কামাবো। স্যার, মনে হচ্ছে মাটির ভেতরে কিছু আছে স্যার। স্যার মনে হচ্ছে গুপ্তধন আছে। খোঁড়ো, আরো খোঁড়ো, দেখো ওর মধ্যে কি পোতা আছে। স্যার 5 স্টার হওয়ার আগেই লটারি। মনে হচ্ছে কোনো বাক্স আছে স্যার। বার করো, বাইরে বার করো। সাবধানে। এখানে রাখো। কেশব, হ্যাঁ, স্যার। তালা ভাঙো। স্যার, এর থেকে তো দুর্গন্ধ বেরোচ্ছে। স্যার বুঝতে পারছি না ভিতরে কি আছে। রক্ত, এগুলো কি? স্যার কোনো কোণের শাড়ি আর গয়না মনে হচ্ছে। কোণের শাড়ি, তাও আবার রক্তে মাখা। দেখো দেখো, এখানে কোথাও লাশ থাকতে পারে। হতে পারে স্যার। স্যার এটা খুব সাংঘাতিক ব্যাপার। সিআইডি কে ফোন করব? হ্যাঁ, সিআইডি কে ফোন করো। রক্ত লেগে রয়েছে। কোনো নতুন কোণের পোশাক মনে হচ্ছে। মনে হচ্ছে বিয়ের দিনই খুন করে দিয়েছে। কাপড়টা যখন এখানেই পুঁতেছে মাটির ভেতরে, তার মানে লাশও এখানে আশেপাশেই পাওয়া যাবে। বিবেক, এখানে এই মাটির তলায় যদি কারুর হাড়ও পোতা থাকে তাহলে এই ডিটেক্টর দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। কিন্তু স্যার, সেটা যদি কোনো কুকুর বা বেড়ালের হাড় হয় তবে? তুই সবসময় টেরা বেঁকা কথা বলিস, এর জন্য না তুই কোনোদিন ভালো ডিটেকটিভ হতে পারবি না। তুই যদি ভালো করে শিখে আসতিস তাহলে এখানে আমরা একটা লাশ পেতাম। স্যার, আপনি যখন সবই জানেন তাহলে আপনি কেন হাড় পাচ্ছেন না? মিস্টার গিরিশ, এই বক্সটা আপনি আগে কখনো দেখেছেন? যদি প্রথমেই দেখতাম তাহলে আপনাকে বলেই দিতাম।
এই বাক্সের ভেতরে একটা ভাঙা ফুলদানি পাওয়া গেছে। মনে হয় এটা দিয়েই খুন করা হয়েছে। এটা কি চেনেন? না না, এটা আমি প্রথমবারই দেখছি। দেখুন, এই জমিটা আপনার, আর এখানে যদি কিছু পোতা থাকে তার দায়িত্ব আপনারই। আর যদি আমরা কোনো লাশ টাশ পাই তাহলে সেটার দায়িত্ব স্যার, আপনার। এইখানের আমরা কোনা কোনা তল্লাশি করে নিয়েছি। মানুষ তো দূরের কথা, একটা জানোয়ারেরও হাড় খুঁজে পাইনি। আচ্ছা মিস্টার গিরি, এই জমিটা আপনি কার কাছ থেকে কিনেছিলেন? মাধবের থেকে। এই মাধবটাকে? প্রপার্টি ডিলার, রানীপাড়ায় থাকে। হ্যাঁ বলুন। মাধববাবু কোথায়? ওনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আপনারা আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? আগে হ্যাঁ, মাধববাবু কোথায়? কিন্তু উনি তো কি? হ্যাঁ, মোনা, কে এসছে? আপনারা? ওনারা সিআইডি থেকে এসেছেন, বাবার ব্যাপারে জিজ্ঞেস করছেন। আপনি? আমার নাম ভিকি, আর এ আমার ওয়াইফ মোনা। মাধববাবু আমার বাবা, কিন্তু উনি তো মারা গেছেন। কি? উনি মারা গেছেন? ওনার মৃত্যু কিভাবে হলো? হার্ট অ্যাটাক। 1 সপ্তাহ আগেই ওনার চেস্টে পেন হয়। আমরা ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ও আচ্ছা, ওনার একটা জমি ছিল না আলিবাগে? আলিবাগ? আগে হ্যাঁ ছিল তো, জানতাম। আমরা ওই জমিটার ব্যাপারেই কথা বলতে এসেছি। যতদূর আমার মনে আছে ওই জমি তো উনি 2 মাস আগে কোনো বিল্ডারকে বিক্রি করে দিয়েছেন। না, সেটা আমরা জানি। আমরা সেই জমিটা থেকে একটা বক্স পেয়েছি, যাতে বিয়ের কোণের কাপড় রাখা ছিল, তাও সেটা রক্তে মাখা। রক্তে মাখা একটা কাপড়, তাও আবার একটা কোণের? আগে হ্যাঁ। কেন, কি হয়েছে? রক্তের কথা শুনেই আপনি ধাক্কা খেলেন? হ্যাঁ, আগে রক্তের কথা শুনলে তো সবারই ধাক্কা লাগবে না? দেখুন, আমাদের সন্দেহ হচ্ছে যে কেউ একটা মেয়েকে খুন করেছিল আর তার সেই জামা কাপড়গুলো ওখানে জমিতে পুঁতে রেখেছিল। কোন মেয়েটা খুন হয়েছে? মেয়েটার লাশ এখনো পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি? আর আপনারা এটা বলছেন যে কারোর খুন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ম্যাডাম, একটা খুন তো হয়েইছে। দেখুন, আমি তো এখানে থাকি না, আমরা দুজন তো লন্ডনে থাকি। আমি তো এটাও জানি না যে আমার বাবা কোথায় কোথায় জমি কিনে রেখেছে। ওসব তো আস্তে আস্তে পেপারগুলো দেখব, তবে জানতে পারবো। আগে হ্যাঁ, আমার মনে হয় না যে আমরা আপনাদের এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো। তার মানে হচ্ছে যে আপনারা কিছুই জানেন না। আগে না, আমরা কি কি পেয়েছি, কত টাকা, কোন কোন জমি পেয়েছি, এমনিতেই আমাদের উকিল কয়েকদিনের মধ্যেই আমাদের জানাবে। আর ডক্টর সেলুকে? ঠিক আছে, আমরা আসছি। এসিপি সাহেব, যে রক্ত মেয়েটির পোশাক থেকে পেয়েছি সেই একই রক্ত এই ফ্লাওয়ার ভাসে আছে। এর মানে হলো খুন এই ফুলদানি দিয়েই হয়েছে, আর খুন গোপন করার জন্য এই ফুলদানিটা কাপড়ের সাথে একটা বক্সে রাখা ছিল। এক্স্যাক্টলি। আর আমরা এই ফ্লাওয়ার ভাসে আঙুলের ছাপও পেয়েছি। খুনি ধরা পড়লে তার আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করে দেখা যাবে। স্যার, ড্রেসের পেছন থেকেও ছোট ছোট ফাইবারের টুকরো পাওয়া গেছে। দারুণ ব্যাপার ডক্টর সারিকা, আপনি সবসময় কিছু না কিছু খুঁজে বার করেনি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়। এগুলো কিছু লাল রঙের ফাইবারের টুকরো, হয়তো চাদর বা কার্পেটের হতে পারে। বাহ বাহ, এটা থেকে অন্তত এটা তো জানা গেল যে ওই মেয়েটা কোনো না কোনো লাল চাদর বা লাল কার্পেটে পড়েছিল। হাততালিও দাও তার সঙ্গে, শুধু বাবা করে আর কি হবে। স্যার, এখানে আরো কিছু পাওয়া গেছে ফাইবারের মতো। এখানে নিয়ে এসো, এখানে এখানে স্পেকট্রোগ্রাফে রেখে দেখবো কি আছে এটা। খালি তালি বাজালে কিছু হবে না অভিজিৎ। দেখাই যাক না ডক্টর সেলুকে, এতে এত রাগ করেরই বা কি আছে? হ্যাঁ, এখন দেখা যাবে যে এর মধ্যে কি আছে। ও মাই গড,
আরে বস, এটা তো তামাক। তামাক? তামাক? তাও আবার সেটা কনের বিয়ের শাড়িতে? হ্যাঁ লাবণ্য, আরে তামাকটাও যেমন তেমন তামাক নয়, এটা কোনো সিগারেট তামাক। মানে স্যার, খুনি সিগার খায়? এই বেচারি মেয়েটার ব্যাপারে যদি আরো কিছু জানতে পারা যেত তাহলে ভালোই হতো। মেয়েটার লাশ যদি পেতাম তাহলে বলা যেত। কিন্তু স্যার, ওর কাপড় আর স্যান্ডেল থেকে জানা যায় যে ওর হাইট সম্ভবত প্রায় 5 ফুট 1 ইঞ্চি মতো হবে। আর হ্যাঁ, এই ড্রেসটায় যে এমব্রয়ডারি করা সেটা হাতের, মেশিনের নয়। স্যার, আমরা এই কারিগরটাকে খুঁজে পেতে পারি স্যার, যে এই কাজটা করে। আসুন স্যার, আসুন। হাতে বিয়ের পোশাক নিয়ে এসেছেন, এমব্রয়ডারি করাবেন কি? হ্যাঁ, একটা কোণের কাপড় রয়েছে, আচ্ছা। একটু কাজ করানোর ছিল, এইরকম ডিজাইনে। স্যার, এটাকে কিরদারি ডিজাইন বলে। খুব কঠিন কাজ এটা। এই এলাকায় এই কাজটা এখন আর কেউ করে না। কেউ তো আছে যে এই ধরনের কাজগুলো করে। না স্যার, এক ভৈরব দাদা আছে যে এই কাজটা জানে, কিন্তু এমব্রয়ডারির কাজ উনি 1 বছর আগেই ছেড়ে দিয়েছেন। আচ্ছা, আপনি কি জানেন ভৈরব দাদা কোথায় থাকে? শুনছেন? শুনছেন দাদা? আচ্ছা, এই ভৈরব দাদা এখানেই থাকেন কি? ভৈরব? আগে আমি ভৈরব, কিন্তু মাপ করবেন, কি বলতে এসেছেন? আপনাকে কিছু দেখানোর ছিল। আমাকে দেখাতে এসেছেন? হ্যাঁ, একটা বিয়ের জোড়া আছে, সেটা দেখাতে চাইছিলাম। কিন্তু আমার কাছে তো এখন সবই সমান। আমি তো এখন আর কিছুই দেখতে পাই না। দেখতে পান না? তাও আপনি চেষ্টা করুন অনুভব করার। এই হয়তো আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনি করেছেন কিনা। আচ্ছা, দিন আমাকে। ওহো, চোখে তো দেখতে পাও না, তবু তোমার এই ফালতু শখগুলো গেল না এখনো? স্যার, এ হলো আমার বউ দময়ন্তী। ও একটু বেশিই বলে। এ তো যা ইচ্ছে তাই বলে। এটা তো আপনার কিরদারি ডিজাইন। আগে হ্যাঁ, এটা গোলাপি রঙের কোণের শাড়ি আর গোল্ড আর সিলভার দিয়ে কিরদারি কাজ করা রয়েছে। গোল্ড সিলভার কিরদারি ডিজাইন? হ্যাঁ, কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, এই ডিজাইনটা তো আমিই বানিয়েছিলাম। কি? এই ধরুন 5 বছর আগে হবে। কার জন্য বানিয়েছিলেন আপনার মনে আছে? এক ম্যাডাম ছিলেন। হ্যাঁ গো, কি যেন নাম ছিল? বিনীতা। ওনাকে কি করে ভুলবো? উনি তো আমাদের 5,000 টাকাও দেননি। কেন দেয়নি? কি আর বলবো, সে তো যেন উধাওই হয়ে গেছে। ও, আমরা খুঁজে দেখছি। আচ্ছা, আপনারা ওনাকে ফোন টোন করেননি? করেছিলাম তো, অনেকবার করেছি, কিন্তু কেউ ফোন ধরলে তো কথা বলবো। ওই ফোন নাম্বারটা আছে আপনার কাছে? আসুন স্যার। আপনারা দাঁড়ান, আমি সাহেবকে ডেকে আনছি। সাহেব, সিআইডি থেকে এসেছেন, বিনীতাদির কথা জিজ্ঞাসা করছেন। চলো। হুম। কি ব্যাপার বলুন? আমরা বিনীতার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি? আমি চন্দ্রমোহন। বিনীতা আমার নাতনি ছিল। ছিল মানে? ও আর এই দুনিয়াতে নেই। আজ থেকে 4 বছর আগেও আত্মহত্যা করেছে। তার মানে বিনীতা মারা গেছে? আগে হ্যাঁ, কিন্তু আপনারা ওর সম্পর্কে? আপনি বলছিলেন যে ও আত্মহত্যা করেছে। কেন আত্মহত্যা করেছে সেটা বলতে পারবেন? আসলে এখনকার ছেলে মেয়েরা জীবনের মূল্য কি সেটাই বোঝে না। একটু সমস্যা সহ্য করতে হলো কি ব্যাস আত্মহত্যা করে ফেলে।
এটা একটা কোনো কথা হলো? আমাদের কতটা কষ্ট হবে এসব একবারও ভাবে না। সাহস রাখুন। আচ্ছা, বিনিতা কি কাজ করতো? ও ফ্যাশন ডিজাইনার ছিল। ও কারোর কাছে কাজ করতো নাকি? আগে সোনিয়া নামের একটি মেয়ে ছিল, তার সঙ্গেই ও কাজ করত। হয়তো ওর দোকানটা কোলাবাতেই হবে। কোলাবা? হ্যাঁ বলুন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি? নিশ্চয়ই সাহায্য করতে পারেন। আমরা সিআইডি থেকে, আমরা সোনিয়ার সঙ্গে দেখা করতে চাই। আপনারা দাঁড়ান, আমি সোনিয়া ম্যামকে ডেকে আনছি। ম্যাম, সিআইডি। তুমি যাও। হ্যাঁ বলুন, আমার নামই সোনিয়া। এটা চিনতে পারছেন আপনি? এই ড্রেসটা আপনি কোথায় পেলেন? এই ড্রেসটা আপনি তো বানিয়েছিলেন। আজ্ঞে হ্যাঁ, অনেক পরিশ্রম করে এটা বানিয়েছিলাম। কার জন্য বানিয়েছিলেন সেটা মনে আছে আপনার? সেটা আমি কি করে ভুলবো? ওর নাম সুহানা ছিল, খুব মিষ্টি মেয়ে। নিজের বিয়ের জন্য বানিয়েছিল এটা। সুহানা? ভালোই হয়েছে, আপনার তো মনে পড়েছে। আচ্ছা, আপনি বলতে পারবেন এই মেয়েটি কোথায় থাকে? আসলে সেটা তো আমি জানি না। আরে, যখন আপনি তার জন্য সুন্দর বিয়ের শাড়ি বানিয়েছেন, তার ঠিকানাও নিশ্চয়ই জানেন। হয়তোবা কোথাও আপনি লিখে রেখেছেন। আজ্ঞে না। চলুন, কোনো ব্যাপার না। আপনার সোহানার অ্যাড্রেস মনে নেই তো এটা তো নিশ্চয়ই মনে আছে যে বিনিতা কে ছিল। বিনিতা? এই ড্রেসের ডিজাইনটা বিনিতাই বানিয়েছিল না? আচ্ছা আচ্ছা, আপনি ওই বিনিতার কথা বলছেন। খুবই ভালো ফ্যাশন ডিজাইনার ছিল, কিন্তু হঠাৎ ও আত্মহত্যা করে। আচ্ছা, আপনি বলতে পারবেন ও আত্মহত্যা কেন করেছিল? হয়তো কোনো টেনশনে ছিল। কিরকম টেনশন? হয়তো ওকে গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডেকেছিল। গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডেকেছিল? যাই হোক, এটা তো আমরা জানতে পেরেছি যে ওই মৃত মেয়েটির নাম সুহানা। স্যার, অদ্ভুত ব্যাপার এইটাই যে সুহানার ড্রেসটা ডিজাইন করেছিল বিনিতা, আর ডিজাইন করতে করতে বিনিতা গায়েব হয়ে যায় আর আত্মহত্যা করে নেয়। স্যার, আমার মনে হয় এই বিনিতার সুহানার খুনের সঙ্গে কোনো না কোনো কানেকশন তো রয়েছে। এটা তো ঠিক, গান্ধী রোড পুলিশ স্টেশনে 2-3 বার ডাকাও হয়েছিল ওকে। কিছু তো ব্যাপার আছে। স্যার, গান্ধী রোড পুলিশ স্টেশন থেকে ফ্যাক্স এসে গেছে। এই এফআইআর অনুযায়ী বিনিতাকে ওখানে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। সাক্ষী দেওয়ার জন্য? হ্যাঁ স্যার, আর তাও সুহানার কেসে। সুহানার কেসে? স্যার, এই সুহানা কোনো রোহিতের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়েছিল, আর বিনিতা সুহানার পক্ষে হয়ে সাক্ষীও দিয়েছিল। রোহিত? তাহলে রোহিতটা কে? লেটস গো। 602 প্লিটোরা টাওয়ার্স। হ্যাঁ, এটাই 602 পিটোরা টাওয়ার্স। কার সঙ্গে দেখা করবেন? একটা খুনির সাথে। কি খুনি? কে 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 খুনি? রোহিত কার নাম? তোমারই না? হ্যাঁ হ্যাঁ, আমার নামই রোহিত। কি ব্যাপার বলুন? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সিআইডি এখানে কি করে? এসব কি হচ্ছে রোহিত? আমিও বুঝতে পারছি না বিশাখা। ব্যাপারটা কি হয়েছে স্যার? আজ মৌসুম বড়া সুহানা হ্যায়। বিশাখা, তুমি এক কাজ করো, তুমি এগিয়ে যাও, একটু অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু প্লিজ রোহিত, প্লিজ বিশাখা। সুহানার নাম শুনেই দম বেরিয়ে গেল, হ্যাঁ? আর ভয়ে নিজের গার্লফ্রেন্ডকে আগে পাঠিয়ে দিলে কি? না না, এরকম কোনো ব্যাপার না স্যার। আচ্ছা, এটা চেনো তুমি? এটা সেই রিপোর্ট যেটা সুহানা তোমার বিরুদ্ধে পুলিশে লিখিয়েছিল। কি হয়েছিল 5 বছর আগে? সুহানার সঙ্গে তুমি কি করেছিলে? হ্যাঁ? না স্যার, আমি কিছু করিনি স্যার। ইনফ্যাক্ট আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু একটা সামান্য কথা নিয়ে আমাদের ব্রেকআপ হয়ে গেল আর ও মুম্বাই চলে গেল। ওকে খোঁজার চেষ্টা করো না তুমি? কি করে খুঁজবো স্যার? না ফোন নাম্বার ছিল, না অ্যাড্রেস। তো ওকে খুঁজে পাওনি? না, পেয়েছিলাম। খুঁজে পেয়েছিলে? হ্যাঁ।
কোন জায়গায়? কোলাবার একটা দোকানে। তখন জানতে পারলাম ওর বিয়ে হতে চলেছে। আর তারপরেই তুমি ওকে বিরক্ত করতে শুরু করলে, আর সেই কারণেই ও এই রিপোর্টটা লিখিয়েছিল। কি? না স্যার, ওই রিপোর্টটা তো এমনি ও রাগ করে লিখিয়েছিল। হুম। আমরা তো একে অপরকে বিয়ে করতে চেয়েছিলাম। ও তোমাকে বিয়ে করতে রাজি ছিল? হ্যাঁ। এক মিনিট। ওর বিয়ে আগে থেকেই একজনের সঙ্গে ঠিক হয়েছিল, ও সেই বিয়েটা ক্যান্সেল করেছিল আর তোমাকে বিয়ে করতে রাজিও হয়ে গেছিল। আবার ওই তোমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন লিখিয়েছিল হ্যারাসমেন্টের। হ্যাঁ স্যার। স্যার, আমরা তো শহর ছেড়ে পালাতে চেয়েছিলাম। গল্পটা বেশ ফিল্মি লাগছে স্যার। তারপর কি হলো? তোমাদের বিয়ে হলো কি না? হ্যাঁ? না স্যার, না নিজে এলো না কোনো ফোন করলো। না ওই নিজে এলো না কল করলো, আর তুমি দেবদাস হয়ে গেলে। আর কি করতাম? রোহিত, এক মিনিট। রোহিত, তুমি তোমার হাতটা দেখাও তো। হাত দেখাও। আরে স্যার, কি করছেন আপনি? হাত কেন দেখছেন স্যার? আচ্ছা রোহিত, তুমি কি সিগার খাও? সিগার? না স্যার, কখনো না। সুহানার কোনো বন্ধু আছে যে সিগারে অভ্যস্ত? বন্ধুদের মধ্যে তো নয়। হ্যাঁ, তবে ওর বাবা মিস্টার উপেন, উনি খুবই সিগার খান। সুহানার বাবা মিস্টার উপেন? মা, চা। বাবা, তুমি মাকে সবসময় বিরক্ত করো। আমি দেখছি। আরে আপনারা, আগে যদি জানতাম আপনারা আসবেন তাহলে বাবাকে বলে রাখতাম। আচ্ছা, উপেন বাবু কি এখানেই থাকেন? হ্যাঁ আছে। আপনারা ব্যাংক থেকে এসেছেন না? না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? এক মিনিট। হ্যাঁ বাবা, সিআইডির লোক এসেছে দেখা করতে। বাবা, আপনি কে? আমি এনার মেয়ে সুহানা। সুহানা? এ তো বেঁচে আছে। বেঁচে আছি মানে? আমার কি হয়েছিল? না, আমরা জানতে পেরেছিলাম যে, যাই হোক, আমরা তোমাকেই খুঁজছিলাম। আমাকে কেন খুঁজছিলেন? একটা খুনের ব্যাপারে। খুন? আগে হ্যাঁ, খুন। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনার মেয়ের কি 2003 ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ। কিন্তু আপনারা কি করে জানলেন? আপনি এই পোশাকটা চেনেন? এটা তো বিয়ের কাপড়। হ্যাঁ, বোধহয় আপনারই বিয়ের পোশাক। এতে রক্ত লেগে আছে, মাটির নিচে পোঁতা ছিল এটা। কি? আর এই শাড়িটা তুমি সোনিয়ার বুটিক থেকে নিয়েছিলে? হ্যাঁ, আপনারা তো সবকিছুই জানেন। হ্যাঁ হ্যাঁ, আমার মানে আমি সোনিয়ার বুটিক থেকেই নিয়েছিলাম। তাহলে বিয়ের জন্য কেনা এই শাড়িটা মাটির ভেতর ঢুকলো কি করে? আর ওখানে যে রক্তের দাগ আছে সেটা কার? আমি কি করে জানবো কি করে গেল? আমি তোমার বিয়ের দিন পালিয়ে গিয়েছিলে। কি? হ্যাঁ। রোহিতকে বিয়ে করার জন্য? আমি নিশ্চয়ই পালিয়েছিলাম, কিন্তু বিয়ে করার জন্য না। মিথ্যে, এর সবটাই মিথ্যে। আমি বিয়ে করতামই না, না রোহিতের সাথে না অন্য কারোর সাথে। তাহলে কেন পালিয়েছিলে? হ্যাঁ, যেহেতু বাবা মা আমার বিয়েটা জোর করে দিচ্ছিল, তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম। তার মানে তুমি রোহিতকে বিয়ে করার প্রতিশ্রুতি দাওনি? না। তাহলে যখন তুমি পালিয়েছিলে, এই বিয়ে শাড়িটা পরে কেন পালিয়েছিলে তুমি? হ্যাঁ, কিন্তু এই শাড়িটা তো তখন আমি পরেইনি। আমি তো সাদা রঙের শাড়ি পরেছিলাম। আপনার হাতটা দেখান একবার। উপেন বাবু, আপনি কখনো সিগারেট বা সিগার খেয়েছেন? আগে হ্যাঁ, মাঝে মাঝে খাই। আচ্ছা, কিন্তু এনার হাতে তো কোনো দাগ নেই। ওই অ্যাকচুয়ালি আমি জেদ করে বাবাকে সিগারেটটা ছাড়িয়েছি। 2 বছর হয়ে গেছে বাবা সিগারেট খায় না। হ্যাঁ হ্যাঁ। আরে উপেন বাবু, আমি আপনাকে আগেও কোথাও দেখেছি। কোথায় যে দেখেছি? হ্যাঁ, নিশ্চয়ই দেখে থাকবেন। আমি প্রায় মন্দিরে মন্দিরে গিয়ে দান ধ্যান করে থাকি। অভিজিৎ, এই মেয়েটা যদি রোহিতকে বিয়ে করতে নাই চেয়েছিল, তাহলে রোহিত আমাদের মিথ্যে কেন বলল? রোহিত, রোহিত স্যার, দরজা তো খোলা আছে। দরজা খোলা আছে মানে তো কিছু গন্ডগোল আছেই।
ও নো, রোহিত, রোহিত, নো স্যার। মনে হচ্ছে পালিয়েছে। স্যার, রোহিতকে কেউ মারবে কেন? এর সাথে কারুর কি শত্রুতা থাকতে পারে? রোহিত শত্রুতার কারণে মারা যায়নি, রোহিত মারা গেছে সুহানার কারণে। সুহানার জন্য? রোহিতকে এই জন্যই কেউ মেরে দিয়েছে কারণ আমরা রোহিতের কাছে সুহানার ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিলাম। না হলে গত 5 বছরের মধ্যে এর কেন কিছু হলো না, আর এখনই বা কেন হলো? হ্যাঁ স্যার, বাড়ির মধ্যে কোনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে নেই স্যার। হ্যাঁ, তার মানে খুনি চেনা পরিচিত কেউ হবে। স্যার, উপেন আর ওর পরিবারের লোকজনই জানতো যে আমরা এখানে আসছি, তাই না? হ্যাঁ, ওরাই শুধু জানতো। তাহলে খুনটা ওরাই করলো না তো? সোহানা, সোহানা, উপেন, উপেন! আরে আশ্চর্য ব্যাপার, বাড়িতে কেউই নেই। দেখো, ভালো করে চেক করো বাড়িটা। স্যার, এই দেখুন স্যার, ওরা পোশাকগুলো সব ছেড়ে রেখে গেছে। এই পোশাকগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই প্যান্টটাও তো। স্যার, পেয়ে গেছি স্যার। কি পাওয়া গেছে? ও কোনো অ্যাক্টর স্যার, অ্যাক্টর। অ্যাক্টর? কে? স্যার, ওর বাবাটা অ্যাক্টর, উপেন। স্যার, আমি ওই ভোদাটাকে বলেছিলাম যে কোথাও আমি দেখেছি, তো জবাবে বলল যে আমি মন্দিরে দান ধ্যানের কাজ করি। দান ধ্যানের কাজ করে ভোদাই। স্যার, আমি ওকে টিভিতে দেখেছি স্যার, ও কোনো একটা সিরিয়ালে কাজ করে। কোন সিরিয়ালে? সেটা তো মনে পড়ছে না আমার। যদি বাপ উপেন অভিনেতা হয়, তাহলে কি মা আর তার মেয়ে অভিনেত্রী নয় তো? হতে পারে। ফ্রেডি, ওই বক্স থেকে আমরা যে সুহানা স্যান্ডেলটা পেয়েছিলাম, ওটা বার করো তো। এই জুতোর সাইজটা তো এর থেকে বড়। তার মানে হচ্ছে ওই সুহানাটা নকলি ছিল স্যার। স্যার, হয়তো আসল সুহানার মার্ডার হয়ে গেছে। স্যার, আমরা এদের খোঁজ পেতে পারি স্যার। সমস্ত অ্যাক্টররা একটা ইউনিয়নের মেম্বার হয় স্যার, ওখান থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। আরে বিবেক, কি করে জানতে পারবি ভাই? স্যার, যতক্ষণ একটা অ্যাক্টর ইউনিয়নের মেম্বার না হচ্ছে ততক্ষণ ওকে অ্যাক্টিং করার পারমিশন দেওয়া হয় না। যদি আপনিও অ্যাক্টিং করার কথা ভাবেন তো আপনাকেও মেম্বার হতে হবে। একটা কাজ করো বিবেক, ওই অ্যাক্টরদের ইউনিয়নে যাও আর ওই 3 জনের ডিটেলস নিয়ে এসো। স্যার, আমি ওর সাথে যাব? হ্যাঁ, যাও। স্যার, একটা অদ্ভুত ব্যাপার আছে। কি? এই বাড়ির প্রত্যেকটা ঘরের দরজা খোলা, শুধু এই ঘরটাই বন্ধ। আচ্ছা, তাহলে দেখি কোন রহস্য লুকিয়ে আছে এই দরজার পেছনে। লাবণ্য, একটা টর্চ নিয়ে এসো তো। ইয়েস স্যার। স্যার, মনে হচ্ছে এই ঘরের মধ্যে অনেক বছর কেউ আসেইনি। হ্যাঁ। অদ্ভুত একটা দুর্গন্ধ এখানে স্যার। স্যার, হ্যাঁ, জানলাও বন্ধ আছে, হাওয়া ভেতরে আসবে কি করে? অদ্ভুত ব্যাপার স্যার, সারা ঘরটা এত ভালো করে সাজানো, অথচ এই ঘরটায় ঢুকে মনে হচ্ছে যেন কোনো পোড়ো বাড়িতে ঢুকেছে। শালুখে? হ্যাঁ শালুখে, হ্যাঁ শালুখে, কিছু পাওয়া গেল? হ্যাঁ বস, চোরের ওপর বাটপারি করতে পেরেছি। আচ্ছা, তাহলে দেখাই যাক আপনি চোরের উপর কেমন বাটপারি করেছেন। বস, যে লোকটি সুহানাকে খুন করেছে সেই লোকটি রোহিতকে খুন করেছে। কি? সেটা কিভাবে? সেটা এইভাবে, ওই মেয়েটার খুন ফুলদানি দিয়ে হয়েছিল। হ্যাঁ, তো যে আঙুলের ছাপ ওই ফুলদানিতে ছিল, সেই একই আঙুলের ছাপ এই ফুলদানিতেও আছে, যেটা দিয়ে রোহিতকে খুন করা হয়েছে। তার মানে দুটো খুন করার পদ্ধতি একই রকম। এক্স্যাক্টলি। ব্যাস একটাই পার্থক্য,
এবার আমরা ওই তামাকের গুঁড়ো আর লাল কার্পেটের টুকরো পাইনি। লাল কার্পেটের টুকরো? হ্যাঁ অভিজিৎ, ওই ঘরে একটা লাল রঙের কার্পেট ছিল। ইয়েস স্যার। কোথাও সুহানার মৃত্যু ওই ঘরেই হয়নি তো? হতে পারে। ওই ঘরটা আরো একবার খুলে দেখতে হবে। অভিজিৎ, এই দেখো এই লাল কার্পেট যেটা শালুকে বলছিল, এটা সেই ঘর যেখানে মেয়েটা খুন হয়েছিল। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এই সুতোটা এটারই স্যার। দেখেছো? তার মানে খুনি সুহানার মাথায় ফুলদান দিয়ে এখানে মারে, সুহানা কার্পেটে পড়ে যায় আর এই কার্পেটের টুকরো ওর ড্রেসে লেগে যায়, আর তারপর ওর লাশকে খুনি এখান থেকে বাইরে নিয়ে যায়। লাশ বাইরে নিয়ে গেছে নাকি এখানেই কোথাও পুঁতে দিয়েছে এই ঘরে? হ্যাঁ, দেখো তো এই কার্পেটটা তুলে দেখো তো। তোলো এটাকে, সাবধানে সাবধানে। মাই গড, এই দেখুন স্যার, এখানকার ফ্লোরটা একরকম আর বাকি ঘরের আলাদা। হ্যাঁ, খোড়ো এখানে। মাটি যখন আছে কিছু গোলমাল আছে, মাটির নিচে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। সাবধানে সাবধানে। মাই গড, সাবধানে সাবধানে। তোলো, সাবধানে, একদম সাবধানে। মাই গড, মনে হচ্ছে এটা ওই মেয়েটারই কঙ্কাল হবে। এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। হ্যাঁ ফেডরিক, ওই অ্যাক্টর বা উপেনের ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ ভাই, তুই কোনো চাপ নিস না, আমি জেমস বন্ডের ছবিতে তোকে কাজ পাইয়ে দেবো। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই কালকে একটা ফোন কর। হ্যাঁ চল। তো বলুন, আপনারা হিরো হতে এসেছেন? আপনার তাই মনে হয় আমিও হিরো হতে পারি? আরে কেন হতে পারবেন না? এত ভালো চেহারা, এত ভালো পার্সোনালিটি, এত ভালো হাইট, ভগবান কি আর সবাইকে দেয়? দেখুন দাদা, আমরা এখানে হিরো হতে আসেনি, বরং একজন অ্যাক্টরকে খুঁজছি। আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনারা কোন অভিনেতাকে খুঁজছেন স্যার? হয়তো মামা কাকার রোল করে থাকে। আপনাদের কাছে এই সমস্ত অ্যাক্টরদের যতগুলো ছবি রয়েছে একটু দেখাবেন প্লিজ। আমরা এরপর অ্যাক্টরদের ইউনিয়নেও যাব, বুঝেছ? দেখুন স্যার, ফটোগ্রাফ তো আমাদের এখানে অনেক আছে, সব কাকা মামা তো এখান থেকেই যায়। তা এক মিনিট, এই নিন। থ্যাংক ইউ। আপনাদের অ্যাক্টর আপনারা এখানেই পেয়ে যাবেন। 1 টাকা ভিক্ষা দিলে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন বাবা। দূর, 1 টাকায় তো কিছুই হয় না। দাঁড়াও,
5 টাকা দিলে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন বাবা। দেখবি ছোটু, এই ছোট্ট ভিখারির রোলে আমি এমন কাজ করে দেখাবো না, আমার নাম বলিউড কেন হলিউডেও ছড়িয়ে যাবে। তুই দেখে নিস, আমি এই ছোট্ট একটা ভিখারির রোলে আমি এমন আগুন লাগিয়ে দেবো না, তুই দেখে নিস আগুন লাগিয়ে দেবো। আগুন তো আগেই লেগে গেছে মিস্টার রূপেন। মাফ করবেন বাবু, আমি তো ভিখারি। চাপ। মাফ করবেন স্যার, আমি তো ছোট একটা অভিনেতা, আমার অভিনয়টা দেখাচ্ছিলাম। সারাটা জীবন ভিখারির অভিনয় করতে হবে, বুঝেছিস? চটপট মুখ খোল আর সত্যিটা বলে দে, কুইক। উপরওয়ালার নামে কিছু দাও বাবা, আল্লাহর নামে কিছু দাও বাবা। স্যার, একে কিছু দিয়েই দিন। না দিলে শুনবে না তুই, না? স্যার, আমি এই কাজটা টাকার জন্য করেছিলাম স্যার, আমাকে মাফ করে দিন স্যার, এরকম কাজ আর কোনোদিন করবো না। টাকা কে দিয়েছিল তোকে সব করার জন্য, হ্যাঁ? ওর নামটা কি করে বলি স্যার? আচ্ছা, আরে তাড়াতাড়ি চলো। কি হয়েছে বলবে তো? আমরা এত তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে কোথায় আরে যাচ্ছি? বলছি তো এখন বলার সময় নেই, আগে গাড়িতে উঠে বসো, পরে সব বলছি। আরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বসো, এদিকে আসো, দেখতে দাও। কি আরে হয়েছে বলবে গাড়িতে তো? বসো। আহা হা হা, ভিকি বাবু এত তারা কিসের? আমাদেরকেও সঙ্গে নিয়ে চলুন, আমরা লন্ডন ঘুরে আসি। ব্যাপারটা হচ্ছে বৌদি, আমরা একটা নতুন জেল খুলেছি, আর সেই জেলের ইনগরেশনের রিবন আপনার হাজবেন্ডকে দিয়ে কাটাবো ভাবছি। যেতে দাও আমাকে, যেতে দাও এখান থেকে বলছি। গান নিচে করো। সরে যাও, সরে যাও বলছি এখান থেকে, নইলে আমি গুলি। ভিকি, ভিকি! তাহলে আপনারাই সুহানার আসল মা বাবা? হ্যাঁ। দেখুন একে, এই হলো আপনার মেয়ের আসল খুনি, আপনার হবু জামাই বিকি। কি? সামলাও, সামলাও নিজেকে। তুমি একজন খুনি? প্লিজ আমাকে ভুল বুঝো না, ওগুলো সব ভুলবশত হয়ে গেছে। আমি খুনি নই, আমি খুনি নই। তুমি তোকে বিয়ে করতে চেয়েছিলে না? তাহলে আমার মেয়ের সাথে এরকম কেন করলে? কেন করলে ওর সাথে এরকম? যদি তুমি ওকে এতই ভালোবাসতে তাহলে ওকে মারতে গেলে কেন? বিয়ের দিন হঠাৎ করে সুহানা কাঁদতে কাঁদতে আমার কাছে আসে, ও বলল ও আমাকে বিয়ে করতে চাইছে না। কি বলছো তুমি? কি বললে? আমার সোহানা কখনো এরকম করতে পারে না, কখনো এরকম করতে পারে না আমার মেয়ে। এটাই করেছিল ও। ও বলেছিল ও আমাকে বিয়ে করতে চায় না, ও রোহিতকে ভালোবাসে। ও বাড়ি থেকে পালিয়ে রোহিতকে বিয়ে করতে চেয়েছিল। কি? ও রোহিতের সাথে পালাতে চেয়েছিল? আমি এই ধাক্কাটা সহ্য করতে পারিনি, আর রাগের বশে ওখানে থাকা ফুলদানি দিয়ে ওর মাথায় মেরে বসি। কিন্তু তখনই কাজের লোক ঢুকে পড়ে আর আমাকে দেখে ফেলে। আমি ওকে 10 লাখ টাকা দিয়েছিলাম, আর ও আমাকে সাহায্য করবে বলে রাজি হয়ে গিয়েছিল। আর তাড়াতাড়ি আমরা সুহানার লাশটাকে মেঝেতে পুঁতে ফেলি। আর তুমি আমাদের কি বলেছিলে? আমার মেয়ে সুহানা জানলা দিয়ে নেমে পালিয়ে গেছে। খুন করে ফেলবো আমি তোকে। না না, আরে কি প্লিজ করছো? প্লিজ। ও আমার মেয়েকে খুন করেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এত বড় জানোয়ার বেরোবে। লজ্জা হচ্ছে আমার তোমাকে আমার স্বামী বলতে। তুমি শুধু দুজন মানুষকেই খুন করোনি, বরং তাদের সাথে জড়িয়ে থাকা বাকি জীবনগুলোকেও তুমি নষ্ট করে দিয়েছো। তোমার তো ফাঁসি হওয়া উচিত।